আজ আমি যে গল্পটা আপনাদের শোনাবো সেটা আমার জীবনের একদম ভেতরের কথা। আমাদের সবার জীবনে কিছু গোপন অধ্যায় থাকে যা কাউকে বলা যায় না, কিন্তু আমি ঠিক করেছি আজ এই প্ল্যাটফর্মে আপনাদের কাছে সেই লুকানো মুহূর্তগুলোর কথা তুলে ধরব। গল্পটা হয়তো আমাদের সমাজের চোখে ঠিক নয়, কিন্তু মনের ভেতরের জটিলতাগুলো বোঝার জন্য এটা খুব জরুরি। আপনারা যারা এমন সব সত্যিকারের আবেগময় আর একটু অন্যরকম গল্প শুনতে ভালোবাসেন, তারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের সাপোর্টই আমাকে সাহস যোগায় এমন কঠিন সত্যিগুলো বলার। আমার নাম সুজাতা। যখন আমার এই গল্পটা শুরু হয় তখন আমার বয়স ৩০-এর কোঠায়, আর আমার ভাগ্নে মানে দূর সম্পর্কের ভাসুরপো অর্ক তখন সদ্য কলেজে পা রেখেছে। আমাদের বাড়িটা ছিল শহর থেকে একটু দূরে, শান্ত একটা জায়গায়। বড় বাড়ি, কিন্তু সবসময় কেমন একটা শূন্যতা অনুভব হতো। আমার বিয়েটা হয়েছিল অনেকটা হঠাৎ করেই। স্বামী রঞ্জন বয়সে আমার চেয়ে প্রায় ১৫ বছরের বড়। তিনি খুব ভালো মানুষ, নিজের ব্যবসা নিয়ে ব্যস্ত থাকেন, কিন্তু আমাদের সম্পর্কের মধ্যে কোথাও যেন একটা দূরত্ব ছিল, যেটা কখনো পূরণ হয়নি। একটা স্ত্রী তার স্বামীর কাছে যে ভালোবাসা, যে মনোযোগ আর কাছে থাকার আকাঙ্ক্ষা করে, সেটা আমি রঞ্জনের কাছে পাইনি। সারাদিন তার কাজ আর রাতের বেলা ক্লান্তি। আমাদের জীবনটা একটা রুটিনের মতো চলছিল, যেখানে ভালোবাসার জন্য কোনো জায়গা ছিল না। অন্যদিকে অর্ক, ও ছিল শান্ত, লাজুক আর খুবই সাধারণ একটা ছেলে। ওর বাবা মা অন্য শহরে থাকতেন, আর উচ্চশিক্ষার জন্য ও আমার ননদের ছেলে হলেও অনেকটা ভাগ্নের মতোই আমার বাড়িতে থাকত। প্রথম প্রথম ও আমাকে বড় মামি বলে ডাকত, কিন্তু আমি ওকে বলেছিলাম, আরে বাবা, অত বড় করে ডাকার কি আছে, তুই শুধু মামি ডাকবি। অর্ক দেখতে খুব সুদর্শন ছিল না, কিন্তু ওর চোখ দুটো ছিল খুব গভীর। যখনও কিছু বলতো বা হাসত, তখন ওর নিষ্পাপ মুখটা দেখতে ভালো লাগত। আমি ওকে খুব আদর করতাম, নিজের ছোট ভাইয়ের মতো। ওর টিফিনের খাবারটা বানিয়ে দেওয়া থেকে শুরু করে জামা কাপড় গুছিয়ে দেওয়া সবই আমি করতাম। হয়তো আমার সন্তানের অভাবটা আমি অর্কর মধ্যেই মেটানোর চেষ্টা করতাম। গল্পটা মোড় নেয় সেই দিন, যেদিন রঞ্জন ব্যবসার কাজে ৭ দিনের জন্য শহরের বাইরে গেলেন। বাড়িটা হঠাৎই আরও চুপ হয়ে গেল। সেদিন ছিল ভরা বর্ষার বিকেল, আকাশ কালো করে বৃষ্টি নামছে। অর্ক কলেজ থেকে ফিরে এসে দেখল আমি বারান্দায় বসে বই পড়ছি, ভিজে যাওয়া গাছ আর মাটি থেকে ওঠা সোদা গন্ধটা উপভোগ করছি। ও ভেতরে এসে নিজের ভেজা চুল মুছতে মুছতে বলল, মামি, খুব খিদে পেয়েছে, কিছু আছে? আমি হাসি মুখে বললাম, তুই জামাকাপড় পাল্টে আয়, আমি গরম গরম পকোড়া আর চা করে দিচ্ছি। রান্নাঘরের জানলা দিয়ে বৃষ্টিটা এসে মেঝে ভিজিয়ে দিচ্ছিল। আমি যখন পকোড়া ভাজছি, অর্ক ভেতরের ঘরে না গিয়ে দরজার সামনে দাঁড়িয়ে দেখছিল। আমি খেয়াল করলাম ও আমার দিকে কেমন এক দৃষ্টিতে তাকিয়ে আছে। আমার পরনে ছিল একটা সাধারণ সুতির শাড়ি, ভেতরের দিকের হালকা ভিজে আবহাওয়ায় যেটা কিছুটা শরীরের সঙ্গে লেপটেছিল। আমি হয়তো বিষয়টাকে পাত্তা দিতাম না, কিন্তু ওর চোখের দৃষ্টিটা ছিল অন্যরকম। সেটা কেবল ভাগ্নের দৃষ্টি নয়, তার মধ্যে অন্য একটা কৌতূহল ছিল। আমি হেসে বললাম, কি রে, দাঁড়িয়ে কেন, গরম তেল ছিটকে আসবে তো। ও একটু অপ্রস্তুত হয়ে বলল, না মানে, তুমি এত সুন্দর করে রান্না করো তাই দেখছি। আমি একটু লজ্জা পেলাম, এতদিন স্বামীর কাছ থেকেও এমন প্রশংসা শুনিনি। আমি বললাম, যা যা, পকোড়া রেডি হলে তোকে ডাকছি। কিন্তু সেই রাতে আমার ঘুম আসছিল না। অর্ক সেই দৃষ্টিটা আমার বারবার মনে পড়ছিল। ও কি স্রেফ প্রশংসা করছিল, নাকি ওর মনে অন্য কিছু ছিল? একটা ৩০ বছরের একাকী নারীর কাছে এমন একটা যুবকের মনোযোগ, সেটা অজান্তেই মনে একটা ছোট্ট বীজ বুনে দেয়। এর পরের দিনগুলোতে আমাদের দুজনের মধ্যে একটা অলিখিত নীরবতা আর নৈকট্য তৈরি হতে থাকল। অর্ক হয়তো বুঝতে পারছিল যে আমি কেমন একাকী, আর আমি হয়তো ওর মনোযোগটা নীরবে উপভোগ করছিলাম। একদিন রাত প্রায় ১১টা, অর্ক নিজের ঘরে বসে পড়াশোনা করছে। আমি খাবার পর বাসনপত্র গুছিয়ে নিজের ঘরে ফিরছি। হঠাৎ অর্কর ঘরের দরজায় মৃদু ধাক্কা। আমি ভেতরে গিয়ে দেখলাম ও বইয়ের ওপর মাথা রেখে ঘুমিয়ে পড়েছে। ঘরের টেবিল ল্যাম্পটা জ্বলছিল। আমি ওকে ডাকলাম, অর্ক, এই অর্ক, এভাবে ঘুমিয়ে পড়লি কেন? যা, ডিনারের পর ঘুমাগে যা। ও চোখ মুছতে মুছতে উঠে বসল। আমি ওর মাথার ওপর হাত রেখে নরম সুরে বললাম, সারাদিন কলেজ, তারপর এত রাত জেগে পড়া, শরীরের ওপর এত চাপ দিস না। এই সময়টাতেই ঘটে গেল সেই ঘটনাটা।
আমি ওর মাথায় হাত বোলাচ্ছিলাম স্নেহের বশে, ঠিক যেমন একজন মামি তার ভাগ্নেকে করে। কিন্তু অর্ক হঠাৎ আমার হাতটা ধরে ফেলল। ওর হাতের তালুটা ছিল বেশ গরম। আমি চমকে উঠলাম। কি করছিস রে? অর্ক আমার দিকে চোখ তুলে তাকালো। ওর চোখে ছিল চাপা আবেগ। সেই গভীর দৃষ্টিতে আমি যেন নিজেকে খুঁজে পেলাম। ও খুব চাপা স্বরে বলল, মামি, তুমি এত ভালো কেন? আমি ওর হাত ছাড়িয়ে নিতে চাইলাম, কিন্তু ও শক্ত করে ধরে রাখল। আমার ভেতরে তখন উত্তেজনা আর ভয়ের এক অদ্ভুত মিশেল। আমার হৃদস্পন্দন বেড়ে গেল। আমি বুঝতে পারছিলাম আমাদের সম্পর্কের বাঁধনটা এখন একটা নতুন সীমানার দিকে এগোচ্ছে। আমি জোর করে ওর হাত ছাড়িয়ে বললাম, যা, এখন ঘুমা আর এমন করিস না। আমি দ্রুত ঘর থেকে বেরিয়ে এলাম। কিন্তু সেই রাতের ঘটনাটা কোনো ভুল ছিল না, ছিল একটা ইশারা। অর্ক বুঝতে পেরেছিল আমার ভেতরেও একটা চাপা আকাঙ্ক্ষা আছে, যা এতদিন রঞ্জনের অবহেলায় ঘুমিয়েছিল। এরপর থেকে অর্কের আচরণে একটা পরিবর্তন এলো। ও যেন আরও বেশি করে আমার কাছাকাছি থাকার সুযোগ খুঁজতে লাগল। আমি যখন দুপুরে রান্নাঘরে কাজ করতাম, ও এসে অকারণে দাঁড়িয়ে থাকত। ছোটখাটো ব্যাপারে সাহায্য করার নাম করে আমার পাশে ঘেঁষে আসত। একদিন দুপুরে আমি বারান্দায় কাপড় তুলতে গিয়েছি। অর্ক সেই সময়টাতেই বাইরে থেকে এলো। দুজনের মধ্যে মাত্র 1 হাতের দূরত্ব। হঠাৎ করেই একটা ভিজে শাড়ি আমার হাত থেকে আলগা হয়ে অর্কর মুখের ওপর পড়ল। কাপড়টা সরাতে গিয়েই অর্ক অসাবধানতাবশত আমার কাঁধ ছুঁয়ে ফেলল। সেটা একটা মুহূর্ত ছিল, অপ্রত্যাশিত কিন্তু বিদ্যুৎবাহী। ওর হাতের ছোঁয়াটা আমার ত্বকের ওপর দিয়ে যেন এক অদ্ভুত শিহরণ জাগিয়ে তুলল। আমার সারা শরীরে যেন কিসের এক চাপা ঢেউ। আমি দ্রুত সরে আসতে চেয়েছিলাম, কিন্তু অর্ক যেন সেই সুযোগটাকেই কাজে লাগালো। সে দ্রুত আমার সামনে এসে দাঁড়ালো। তার চোখে এখন আর কোনো লাজুকতা নেই, আছে কেবল এক প্রবল আকুতি। সে আমার দিকে ঝুঁকে এসে চাপা স্বরে বলল, মামি, আমার খুব কষ্ট হয় যখন দেখি তুমি একা থাকো। এই কথাটা একটা নারীর সবথেকে দুর্বল জায়গায় আঘাত করল। আমি প্রতিবাদ করার শক্তি হারিয়ে ফেললাম। আমার চোখ বন্ধ হয়ে এলো। আমি অনুভব করলাম ও আমার অনেক কাছে, এত কাছে যে ওর নিঃশ্বাসের শব্দ আমি শুনতে পাচ্ছি। আমার বুকে তখন ভীষণ তোলপাড়। অর্ক আর নিজেকে ধরে রাখতে পারল না। সেই মুহূর্তে সে তার হাত দিয়ে আমার কোমরের দিকটা ধরে ফেলল। তার ছোঁয়াটা ছিল উষ্ণ, আর সেই স্পর্শে আমার শরীর যেন কেঁপে উঠল। আমি চোখ খুলে দেখলাম ওর চোখ দুটো জ্বলজ্বল করছে। আমি ওকে ধাক্কা দিয়ে সরিয়ে দিতে পারতাম, কিন্তু পারলাম না। আমার ভেতরের একাকিত্ব যেন অর্কের এই অন্যায় স্পর্শের মধ্যে একটা সান্ত্বনা খুঁজে পেল। অর্ক কোনো কথা না বলে তার শরীরটা আমার শরীরের সঙ্গে চেপে ধরল। সেই ঘনিষ্ঠতা যা কোনো সামাজিক নিয়মের তোয়াক্কা করে না। যেখানে নেই কোনো স্বামীর অধিকার, সেখানে ছিল কেবল দুটো একাকী মানুষের তীব্র আকাঙ্ক্ষা। অর্ক আলতো করে আমার কাঁধের থেকে মুখ আনল, আর সেই উত্তেজনার মাঝে আমার গলা ছুঁয়ে তার ঠোঁট রাখল। আমার সারা শরীরে তখন এক অজানা শিহরণ। আমি যেন সেই মুহূর্তে সব ভুলে গেলাম। আমি ওর মামি, আর ও আমার ভাগ্নে। আমাদের সম্পর্কটা যে কত বড় পাপ, সেটা তখন মনে করার মতো শক্তি আমার ছিল না। আমি শুধু অনুভব করছিলাম ওর শরীরের উষ্ণতা আর আমার ভেতরে জেগে ওঠা তীব্র আবেগ। ও যখন তার ঠোঁট আমার গালে ছোঁয়ালো, তখন আমার মনে হলো যেন অনেক দিন পর আমি আমার জীবনের স্বাদ খুঁজে পেলাম। আমি আমার হাত দিয়ে ওর কাঁধ চেপে ধরলাম। আমাদের সেই গোপন মুহূর্তটা প্রকৃতির নীরবতার মাঝে এক নিস্তব্ধ অঙ্গীকারের মতো ছিল। কিছুক্ষণ পর যখন আমার হুঁশ ফিরল, আমি অর্ককে আলতো করে দূরে ঠেলে দিলাম। আমার চোখে ছিল জল, আর অর্কর চোখে ছিল গভীর অনুশোচনা আর ভয়। আমি ফিসফিস করে বললাম, এগুলো কি করছিস অর্ক? আমাদের সম্পর্কটা যে মানায় না। অর্ক তখন হাঁটু মুড়ে বসে পড়েছিল, আর আমার শাড়ির আঁচল ধরে বলল, মামি, আমি জানি এটা ভুল, কিন্তু আমি নিজেকে থামাতে পারি না। যখন তুমি একা থাকো, আমার মনে হয় আমি তোমার সবথেকে কাছের মানুষ। আমি ওর দিকে তাকিয়ে থাকলাম। কি বলবো বুঝতে পারলাম না। ওকে বকা দেব নাকি ওর আবেগকে বুঝব? এই দিনটার পর থেকে আমাদের সম্পর্কটা একটা অন্ধকার পথের দিকে এগোতে থাকল। আমাদের মধ্যে তৈরি হলো এক নীরব চুক্তি, যা সমাজের চোখে অন্যায়, কিন্তু মনের ভেতরের শূন্যতা পূরণের একমাত্র উপায়। আমাদের প্রতিটি স্পর্শ হতো লুকিয়ে, প্রতিটি কথা হতো ফিসফিস করে। এটা ছিল একটা অবৈধ, গোপন সম্পর্ক, যা আমাকে একই সাথে পাপবোধ আর এক তীব্র আনন্দ দিত। এই সম্পর্কের কোনো সামাজিক মর্যাদা ছিল না, ছিল শুধু দুজনের